শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে গঠন হচ্ছে যৌথ টাস্ক ফোর্স। সুবিধাভোগী ৯ প্রতিষ্ঠানের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি। ৩১০০ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে সাবেক এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা। অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে চিঠির উত্তর না দিলে দিল্লিকে তাগাদাপত্র দেবে ঢাকা। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাজত থেকে পালিয়েছেন উত্তরা পূর্ব থানার সাবেক ওসি। গ্রেফতার হয়েছিলেন জুলাইয়ে ছাত্র হত্যা মামলায়। দায়িত্ব অবহেলার অভিযোগে এএসআই সাময়িক বরখাস্ত। জুলাই ঘোষণাপত্র তৈরিতে দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে প্রকাশে কিছুটা দেরির ইঙ্গিত উপদেষ্টা মাহফুজের। কমিশন রিপোর্ট নিয়ে আলোচনার পর নির্বাচনের রূপরেখা। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতার অভিযোগ মির্জা ফখরুলের। বিচারের দাবি নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি ২০০০-এরও বেশি নেতাকর্মীকে হত্যার অভিযোগ দায়ের। নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি সহ ৩ দাবিতে শুক্র শনিবার গণসংযোগ কর্মসূচি ঘোষণা। অস্থায়ী আদালত আগুনে পোড়ায় পেছালো বিস্ফোরক মামলার শুনানি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির ফিরিস্তি খুঁজতে দুদকের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। এছাড়াও বিগত সরকারের সময় সুবিধাভোগী শীর্ষ ৯ ব্যবসা প্রতিষ্ঠান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে আলাদা কমিটি গঠন করেছে দুদক। এদিন ৩১০০ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে সাবেক এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালানোর পর থেকে জুলাইয়ের আন্দোলন দমনে শেখ হাসিনার নৃশংসতা দৃশ্যপটে আসতে শুরু করে। গেল কয়েক মাস জুড়ে তার বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এর মাঝেই নতুন করে বিগত ১৫ বছরে শেখ হাসিনার দুর্নীতির গল্প আলোচনার খোরাক যোগাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ ৯ মেগা প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা লুটপাট, পূর্বাচল প্রকল্পে নিয়ম ভেঙে প্লট গ্রহণ, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের মতো অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। চারিদিকে যখন দুর্নীতির এত অভিযোগ, তখন দুদকের একার পক্ষে এসব দুর্নীতির লাগাম টানা সম্ভব নয়। তাই এনবিআর, সিআইডি ও বিএফআইইউ এর সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে দুর্নীতির ফিরিস্তি খুঁজে বের করতে চাই দুদক। এদিন এসালম, বেক্সিমকো, বসুন্ধরা সহ বিগত সরকারের সময় সুবিধাভোগী ৯ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে প্রত্যেকটির জন্য আলাদা ৩ সদস্যের কমিটি গঠন করেছে দুদক। এদিকে রাজনীতির মাঠে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত ফরিদপুর ৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী অবৈধ সম্পদও গড়েছেন সমান তালে। দুদকের মামলায় বলা হয়েছে ৩১০০ কোটি টাকার অবৈধ লেনদেন ও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন নিক্সন দম্পতি। আর ৪৪১ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে নরসিংদী ২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিজ নামীয় এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান নামীয় ১৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে ১৭৬০ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জনাব মিসেস তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক লেনদেনের পেছনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। আমাদের তদন্তকালে যদি ব্যাংকারদের কোনো সংশ্লিষ্টতা আসে তাহলে তাদেরকেও আইন আমলে আনা হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে পাঠানো চিঠির জবাব না পেলে তাগাদাপত্র দেবে ঢাকা। তবে কবে নাগাদ এই তাগাদাপত্র দেওয়া হবে সে সিদ্ধান্ত হয়নি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে কথা জানিয়েছেন মুখপাত্র। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গে জানতে চাইলে বলেছেন, পাসপোর্ট বাতিল হলে ভিসার কার্যকারিতা থাকে না।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা 5 মাস পরও অজানা বাংলাদেশ সরকারের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশি নাগরিক হিসেবে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হয়েছে। শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত অবহিত কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল হলে মিশনের মাধ্যমে সে দেশের সরকারকে জানিয়ে দেওয়া হয়। কারো পাসপোর্ট বাতিল হলে ভিসার কার্যকারিতা থাকে না বলেও জানান তিনি। তাগিদপত্রের ব্যাপারে আমাদের যে আগের বক্তব্য, আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। যখন একটা পাসপোর্ট বাতিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে সব দেশগুলোতে জানিয়ে দেওয়া হয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। এ সময় তিনি আরও জানান, আগামী 20 জানুয়ারি 3 দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন। দু দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতি ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। ব্রিফিংয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি আরও 36 রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সীমানার ভেতরে। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা থাকলেও বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটছে। সীমান্তে আমাদের সকল সীমান্তরক্ষী বাহিনী সর্বাত্মক সতর্কতায় আছে। সবকিছুর পাশাপাশি আমাদের মানবিক দিকটাও বিবেচনায় রাখতে হয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র তৈরিতে আগামী সপ্তাহে রাজনৈতিক দল ও অভ্যুত্থানের সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু করবে সরকার। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। ঘোষণাপত্র প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে বলেও এ সময় ইঙ্গিত দিয়েছেন তিনি। জাতীয় সংসদ নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হাতে পাওয়ার পর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রকাশের দাবি জানায় ছাত্র জনতা। এরপর জুলাই ঘোষণাপত্রের পক্ষে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি পালন করছেন তারা। সারা দেশে চলছে লিফলেট বিতরণ আর পথসভা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি। সেখান থেকে দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি তোলেন অভ্যুত্থানকারী নেতারা। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, দ্রুত গতিতে এই বিষয়ে ভিজিবল একটা রূপ জনগণের সামনে আপনারা তুলে নিয়ে আসুন। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন উপদেষ্টা মাহফুজ আলম। জানান, সরকারের কোনো ঘোষণাপত্র নেই, সবার সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে জুলাই ঘোষণাপত্র। এজন্য আগামী সপ্তাহ থেকে শুরু হবে রাজনৈতিক দলসহ অভ্যুত্থানের সব পক্ষের সঙ্গে আলোচনা। কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না। হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যাবে। এ সময় মাহফুজ জানান, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হাতে পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার। এরপর সবার ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের রূপরেখা প্রকাশ করা হবে। যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশনে ঢুকবো, প্রসেসে ঢুকবো। রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয়, বা কী ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হবে। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কিছু ব্যক্তি মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। তাদের দ্বারা বিভ্রান্ত না হতে নেতাকর্মী আর জনগণকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বেগম জিয়াকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে।
দুর্নীতির 2 মামলায় কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5 আগস্ট পরবর্তী আইনি প্রক্রিয়ায় অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় সর্বোচ্চ আদালত থেকে খালাসও পান তিনি। বিএনপি নেত্রীর কারাবন্দী জীবন নিয়ে লেখা রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, দলীয় কর্মীদের আন্দোলনেই বেগম খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছেন। মামলা প্রত্যাহার ও তা থেকে মুক্তি পেলেই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। জুলাই গণঅভ্যুত্থানের পর কিছু মানুষ দেশে বিভক্তি তৈরি করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় থাকতে অশুভ প্রতিযোগিতা করছেন কেউ কেউ। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। একই দিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি দৃঢ় হাতে নিয়ন্ত্রণ করতে হয় একটি নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচন দিতে যত দেরি হবে ততই শেখ হাসিনার ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন 15 বছর পর দেশে ফেরা যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স সহ সংগঠনের নেতাকর্মীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ও সহযোগী সংগঠনের 2276 নেতাকর্মীকে ক্রস ফায়ারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বেলা 11টায় দলটির মামলা তথ্য বিষয়ক প্রতিনিধি দলের 3 সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন। 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত 2000-এরও বেশি নেতাকর্মীকে ক্রস ফায়ার ও হত্যার অভিযোগ আনা হয়। এছাড়াও 153 জনকে গুমের অভিযোগ করা হয়েছে, যাদের অনেকে এখনো নিখোঁজ বলে উল্লেখ করা হয়। বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন, আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি সহ 3 দফা দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি করেছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও স্বজনরা। তাদের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। দাবি আদায়ে শুক্র আর শনিবার জেলা পর্যায়ে গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় শাহবাগ অভিমুখে পদযাত্রা। বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে সংহতি জানিয়ে মিছিলে যোগদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। জাতীয় জাদুঘরের সামনে এলে মিছিলে বাধা দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শাহবাগে এসে অবস্থান নেন তারা। বুধবার থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সাবেক বিডিআর সদস্য ও পিলখানা হত্যাকাণ্ডের নিহতদের পরিবারের সদস্যরা। বিডিআর হত্যা মামলার পুনঃতদন্ত, ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা। এই অভিযান আমরা বরদাস্ত করব না। বিচার ব্যবস্থা সংস্কার করে এই মামলাগুলোকে নিষ্পত্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন, দেশ বিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছে বিডিআর সদস্যরা। 3 দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। 2 ঘন্টা অবরোধের পর শাহবাগ মোড় ছেড়ে আবারও শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারীরা। এরপর সরকারের উচ্চ পর্যায় থেকে আসে আশ্বাস, স্থগিত করা হয় অবরোধ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। আপনাদের যে দাবিগুলো ছিল সরকার সেটাকে
পজিটিভলি নিয়েছে। রবিবার দিন আপনারা প্রতিটি জেলায় বিডিআর কমিউনিটির প্রত্যেক সদস্যের অংশগ্রহণে আপনারা জেলায় জেলায় মানববন্ধন করবেন। দাবি আদায়ে আগামী শুক্র ও শনিবার জেলা পর্যায়ে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রমজানে খাদ্যপণ্যের ঘাটতি হবে না, তবে দ্রুত দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে আলাদিনের কোনো চেরাগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। সকালে সচিবালয়ে তুর্কি বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কথা বলেছেন তিনি। সংকট না থাকলেও ঊর্ধ্বমুখী চালের বাজার সরকারকে শঙ্কায় ফেলেছে বলে এ সময় মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। এশিয়া ও ইউরোপের সংযোগকারী দেশ তুরস্ক এবার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। অবকাঠামো, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ আগ্রহ দেশটির। এদেশের সামরিক খাতেও বিনিয়োগ করতে চায় তুরস্ক। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন দেশটির সফররত বাণিজ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তুরস্কের বিনিয়োগ আগ্রহের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। খাদ্য থেকে শুরু করে আমাদের শিল্প, আমাদের স্বাস্থ্য, আমাদের ইন্ডাস্ট্রি, তাদের জন্য বিশেষায়িত কোনো ইকোনমিক জোনও প্রতিষ্ঠা করতে হয়। সেগুলো সহ রিনিউয়েবল এনার্জি সেক্টরে সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। জয়েন্ট ইকোনমিক কাউন্সিলে আমরা এই জিনিসগুলোকে ফাংশনাল আলোচনাগুলো করব। এ সময় সাংবাদিকদের সঙ্গে দেশের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। বিশেষ করে রমজানকে সামনে রেখে পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কার কথা জানতে চাইলে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে সাব জানিয়ে দেন তিনি। কোনো আলাদিনের চারাগ নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। চাল আমদানিতে প্রায় 63% মতো আমদানি শুল্ক ছিল, যেটাকে আমরা 3% নামিয়ে নিয়ে এসেছি। আমদানি শুরু হলেই যদি কেউ মজুদ করে থাকে অন্যায্যভাবে, এই মজুদটাও তারা ছাড়তে বাধ্য হবে। কোনো সংকট না থাকলেও ঊর্ধ্বমুখী চালের বাজার সরকারকে শঙ্কায় ফেলেছে বলেও জানান উপদেষ্টা। অন্য কোনো পণ্যে আমার জানা মতে তেমন কোনো অসঙ্গতি নেই বলে আমার ধারণা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 43তম বিসিএস থেকে বাদ পড়া 227 জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সচিবালয়ে সংক্রান্ত সভা শেষে তিনি জানিয়েছেন, আবেদন যাচাই শেষে শীঘ্রই বিষয়টি বাস্তবায়ন করা হবে। গত 1 জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া 43তম বিসিএস এর 227 জন চাকরি প্রার্থী। সরকারি কর্ম কমিশন পিএসসির সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে কেন বাদ পড়েছেন তা জানতে প্রশ্ন রাখেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপনে তাদের অন্তর্ভুক্তির দাবিও জানান। বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, গুরুতর অপরাধের সঙ্গে জড়িতরা ছাড়া বাদ পড়া 227 জনের বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। দ্রুত সময়ে এটি বাস্তবায়ন করা হবে। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি দে উইল গেট ইট। এটা যাতে বাস্তবায়ন করা যায়, পুরো প্রশাসন তড়িৎ গতিতে কাজ করবে। এদিকে আসন্ন বাজেটেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বরাদ্দ রাখার কথা জানিয়ে তিনি বলেন, এবছর থেকেই পেনশনভুক্তরাও মহার্ঘ ভাতা পাবেন। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। তবে কত শতাংশ ভাতা দেয়া হবে সেটি অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করতে পারবে বলে জানান সিনিয়র সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ব্যাপক পরিবর্তন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের সম্পূরক শুল্ক বাড়ানো সহ খরচ বেড়েছে শতাধিক পণ্য আর সেবায়। বৃহস্পতিবার এই অধ্যাদেশ জারি করা হয়। ওষুধ, গুঁড়ো দুধ, বিস্কুট, জুস, ফল, সাবান, মিষ্টি, ফ্লাইটের টিকিট, টিস্যু পেপার, ডিটারজেন্ট পাউডার, সিগারেট সহ 65 পণ্যে ভ্যাট বাড়ানোর পাশাপাশি হোটেল রেস্তোরাঁয় খাবারের খরচেও বাড়তি ভ্যাট বসানো হয়েছে। ব্র্যান্ডেড পোশাকের উপর থাকা 7.5% ভ্যাট ঠেকেছে 15%। আইএমএফের শর্ত পালনে আয় বাড়াতে ভ্যাট বাড়ানো এই উদ্যোগে চলতি অর্থ বছরের বাকি 6 মাসে অতিরিক্ত 12,000 কোটি টাকা আয় করতে চায় এনবিআর। সৌদি সরকারের নিয়ম মেনে হজযাত্রী পাঠানোর ক্ষেত্রে এজেন্সিগুলোর জন্য 1000 জনের কোটা
বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আগের সর্বনিম্ন 500 জনের কোটা বহাল রাখার দাবি জানিয়েছে বেসরকারি হজ এজেন্সির সংগঠন হাব। আগের বছরগুলোতে এজেন্সিগুলোর ক্ষেত্রে হজ যাত্রীর কোটা ছিল সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ 300 জনের। হঠাৎ করেই 4 জানুয়ারি এজেন্সি প্রতি 1000 জনের কোটা দিয়ে বিজ্ঞপ্তি দেয় ধর্ম মন্ত্রণালয়। সমাপ্ত হয়ে থাকে। মন্ত্রণালয় জানিয়েছে সৌদি সরকার এজেন্সির প্রতি কোটা 2000 করেছিল। এর বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে এজেন্সির প্রতি কোটা 250 করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সৌদি সরকার সর্বনিম্ন 1000 জনের অনুমোদন করেছে। এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা না থাকায় নির্দেশনা মেনেই কাজ করতে হবে এজেন্সিগুলোকে। বাংলাদেশে হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা 500 জন করার আবেদন সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কমিটি কর্তৃক অনুমোদন করা হয়নি। অর্থাৎ বাংলাদেশ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রী 1000 জনই থাকবে। হজ যাত্রীদের জন্য সেবাদানকারী কোম্পানি ও তাঁবু এলাকা নির্বাচন, মক্কা ও মদিনার হজ যাত্রীদের জন্য বাড়ি এবং হোটেল ভাড়া, ক্যাটারিং ও কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য 8 জানুয়ারি বাংলাদেশকে চিঠি দেয় সৌদি সরকার। এসব কাজ সম্পাদনের সময় বেঁধে দেওয়া হয় 14 ফেব্রুয়ারি পর্যন্ত। উপদেষ্টা জানালেন, হজ চুক্তি সম্পাদনের জন্য শুক্রবার সরকারের একটি প্রতিনিধি দল যাবে সৌদি আরবে। এদিকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে হাব সদস্যরা কোটা 500 জনে রাখার দাবি জানান। বলেন, বর্ধিত কোটা অযৌক্তিক, যা পূরণ করা সম্ভব নয়। তাদের দাবি না মানলে হজ কার্যক্রম বাতিলের হুঁশিয়ারিও দেয়া হয় সংবাদ সম্মেলনে। 1000 হাজিদেরকে সঠিকভাবে সেবা দিতে পারবেন না। সরকারের নির্দেশনায় 500 কোটা আমরা করে ফেলেছি, সেটা যেন বহাল থাকে। 2025 সালের হজের জন্য বাংলাদেশের কোটা 1,27,000-এর মধ্যে নিবন্ধন করেছেন 87,100 জন। এরই মধ্যে এজেন্সিগুলোর জমা দেয়া 74 মিলিয়ন রিয়ালও সৌদি সরকারের কাছে পাঠানো হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।